প্রতীকুর রহমানের এই চলে যাওয়ায় কোথাও না কোথাও শূন্যতা বা ধাক্কা খাওয়ার জায়গা তৈরি হয়নি? আপনি নিজে বলেছেন সন্তান হারানোর কথা। বলেছিলাম দুঃখ এসে আঘাত করে, তাই তো বিনা বাজে। বিনার যে সুরের ঝংকার হয় তখনই হয় শিল্পী মনে যখন কোনো কিছু আঘাত করে। সেলিমদা কার সঙ্গে লড়ছেন? তৃণমূলের সঙ্গে, বিজেপির সঙ্গে, নাকি মিডিয়ার সঙ্গে? हम मेहनत कश इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, एक बाग नहीं, एक खेत नहीं, सारी दुनिया मांगेंगे। মোহাম্মদ সেলিম যারা শূন্য, যাকে কেউ কোনো গুরুত্ব দেয় না, তাকে নিয়ে আলোচনা হচ্ছে এবং সে একটা কলা খেলো না আপেল খেলো, সে কলা খোসা কোথায় ফেলবে সেটা আজকাল খবর হয়। নমস্কার, এই সময় লাইভে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি রাজনীতি ডিকোডেড। রাজনীতির নানান বিষয় নিয়ে আলোচনা যেমন থাকবে, তারই সঙ্গে থাকবে অবশ্যই করে ডিকোড, রাজনীতিকে ডিকোড করার বিষয়। আর কিভাবে? আমাদের সঙ্গে স্টুডিও এই মুহূর্তে যিনি উপস্থিত রয়েছেন তার কাছ থেকেই কথা বলতে বলতে ডিকোডের বিষয়ে জানবো। পরিচয় বোধহয় দেবারই অপেক্ষা নেই। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মোহাম্মদ সেলিম। সেলিমদা, স্বাগত জানাচ্ছি। সেলিমদা, সামনে 2026 তো পড়েই গেছে, বিধানসভা নির্বাচন, লড়াই দৌড়ঝাম নিশ্চয়ই তুঙ্গে রয়েছে। প্রত্যাশা কতটা বামেদের? রাজনীতিতে সিপিআইএম বা বামের যেখানে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে শুধু আশা এবং প্রত্যাশাই থাকতে পারে, আর নিরাশার কোনো জায়গা নেই। আর এমনিতেই বাম আন্দোলন মানে হচ্ছে তো আশাবাদ। যখন দেখো না গণটার সঙ্গে যখন গান হয়, গণসঙ্গীত হয়, যখন নাটক হয়, তখন সব অন্ধকারের শেষে একটা আলো ফুটবার শপথ থাকে, ফোটাবার শপথ থাকে। অন্ধকারময় দিনে আরো বেশি উজ্জ্বলের জন্য লড়াই এবং সংগ্রাম করতে হয়। সুতরাং আমি একটু বলতে পারি, এখন বাকিরা বলছেন, কিন্তু আমরা গত বছর ফেব্রুয়ারি মাসের 25 তারিখে আমাদের ডানকুনিতে রাজ্য সম্মেলন শেষ হলো। এইবারই প্রথম সিপিআইএম রাজ্য সম্মেলন থেকে আমরা বললাম 26 থেকে 26-এর শুরু, এবং 1 বছর হয়ে গেল, 1 বছর কয়েকদিন। সুতরাং খুব পরিকল্পনা করে ধাপে ধাপে তিল তিল করে রসদ সংগ্রহ করা এবং এগোনোর পথ তৈরি করা, বাধা অপসারণ করার চেষ্টা চলছে। সেলিমদা, বারবার করে সিপিএম এর বৃদ্ধতন্ত্র নিয়ে অভিযোগের আঙুল উঠেছিল, যেখানে নতুন ছেলেমেয়েরা এলো, তাদেরকে পার্টি জায়গা করে দিল, তাদের নেতৃত্ব নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা হলো। সেখানে প্রতীকুর রহমান, এই বিদ্রোহ, এই বিপ্লব, সরাসরি আপনার নাম করে কথা, অভিযোগ, কতটা ধাক্কা খেলেন? আমরা এখন এই বিপ্লব কি জিনিস, কতটা সেটা মানুষকে বোঝাতে পারি, নিজেরা বুঝতে পারিনি। তবে এটুকু বলতে পারি যে যারা বলেছিল বৃদ্ধতন্ত্র, তারা খুবই ঈর্ষান্বিত যে এক ঝাঁক তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, তারা হইচই করে লাল ঝান্ডা নিয়ে নেমে পড়েছে। ও বয়স্কদের বসিয়ে দিয়েছে, পন্থেও করে দিয়েছে, এখন নতুনদেরকে নিয়ে করছে। যখন আমরা ব্রিগেডে যখন করলাম, ইনসাফ ব্রিগেড যখন যুবরা করলো, তখন তো এটি বলা হয়েছিল সব বয়স্করা নিচে বসে আছে, আর দেখো অল্প বয়সীরা সব উপরে গেছে। তো এটা হয়, তুমি যাই করবে না কেন সমালোচক এসে কতটা বলবে, কিন্তু এটা ভালো যে এখন অন্তত টার্গেট ইয়াং ব্রিগেডও। তাহলে নিশ্চয়ই একটা শক্তি সঞ্চয় হয়েছে বলেই তো, তারা কিছুটা নাড়া দিয়েছে বলেই তো। নাহলে বামপন্থীদের যারা জেল দিত, মিথ্যা মামলা করতো, কেস দিত, গালাগাল দিত, বা শূন্য বলে অবজ্ঞা করতো, সেখান থেকে একটা দুটো যদি বার করা যায়, এটা করা মানে তো এই যে ব্রিগেড, তরুণ ব্রিগেড, তাকে একটা স্বীকৃতি দেওয়া। এবং দেখো, তুমি যদি একটা দেখবে জিনিসপত্র নিয়ে যায় কেউ, হ্যাঁ, তখন দেখবে কিছু উপচে পড়ে, ছলকে পড়ে, এক বালতি জল নিয়ে গেলেও পড়ে, কিন্তু যে জলটা রয়ে গেল বালতিতে সেটা নিয়ে বেশি চিন্তিত হয় লোকে, যেটা পড়ে গেল সেদিকে তাকায় না। আপনি বলছেন প্রতিকূলের ক্ষেত্রে প্রত্যাশার কথা বা উচ্চাশার কথা। মাত্র একদিন আগেই প্রতীকুর রহমান আমাদের স্টুডিওতে এসেছিলেন। সরাসরি তিনি আমাদের স্টুডিওতে বসে বলেছেন লবিবাজির শিকার হয়েছেন, সিপিএম এর লবিবাজির শিকার। একেবারে কোট আনকোট এই বাক্য বা শব্দ বন্ধনী ব্যবহার করা হয়েছিল। আপনি অস্বীকার করতে পারেন? তোমার সামনে কি বলেছে আমি কি অস্বীকার করবো? কিন্তু এটুকু আমি জানি, আমাদের দেশে, সিপিএম তো ছেড়ে দাও, লবি ইজ নট অ্যালাউড, ইজ ইললিগাল। যদিও আমাদের দেশের সরকার আমেরিকায় বড় বড় কোম্পানিকে, আরএসএস, বিজেপি এবং আমাদের দেশের শাসক দল, রাজ্যের শাসক দল, তারা এরকম লবিস্টদেরকে হায়ার করে, যেমন বড় বড় কোম্পানিরা করে। তারা এই লবিং করে। তুই নিরার আলিয়ার নাম শুনেছিলেন না? এর হচ্ছে লবিস্ট। সিপিএমে এরকম কোনো লবিস্টের দরকার হয় না। এবং যে পার্টি অফিস করে এসেছে, তুমি নিশ্চয়ই আমি বলে দিই, যদি কোনো পার্টি অফিস গিয়ে থাকো, তাহলে দেখবে পার্লামেন্টে লবিং অ্যালাউড নয়, কিন্তু একটা লবি আছে, অ্যাসেম্বলি করিডোরে আছে একটা লবি।
এই মুহূর্তে প্রতীক রহমানে চলে যায়, যে যুবদের কথা বলছেন, যে যুব সম্প্রদায় উঠে এসেছে বলে উল্টে অনেকে নাকি ঈর্ষান্বিত হচ্ছে, প্রতীক রহমানের এই চলে যাওয়ায় কোথাও না কোথাও শূন্যতা বা ধাক্কা খাওয়ার জায়গা তৈরি হয়নি? আপনি নিজে বলেছেন সন্তান হারানোর কথা। বলেছিলাম সিপিআইএম ছিল বলেই তো, আন্দোলন ছিল বলেই তো, সংগ্রাম ছিল বলেই তো, প্রতিবাদ বলেছিল বলেই তো। কেন স্বাধীনতা আন্দোলনের সময় যারা শহীদ হয়েছে, যারা ফাঁসিতে গেছে, যারা জেলে গেছে, লোকে তাদের নাম মনে রেখেছে। আর যারা সরকারের হয়ে, ব্রিটিশের হয়ে বা পুলিশের হয়ে মুখবির করেছে, দালালি করেছে বা বিকিয়ে গেছে, তাদের কারো নাম লেখা নেই, কেউ মান না। তো আমাকে যদি জিজ্ঞেস করি, তুমি বলতে পারবে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের নাম ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান। কিন্তু যাদের এই বিশ্বাসঘাতকতায় এরা ফাঁসিতে গেল বা ধরা পড়লো, তার কারো নাম কেউ মনে রাখেনি। রাজনীতি হচ্ছে আমার কাজের সন্ধান দিতে পারবে কিনা, শিল্পায়ন হবে কিনা, কলকারখানা হবে কিনা। রাজনীতি হচ্ছে আমার স্কুলগুলো বন্ধ হবে না, নতুন নতুন কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে। কলকাতা যেটা ছিল অ্যাওয়েকেনিং অফ দ্য ইস্টের সেন্টার, আজকে কেন এরকম হলো যে বাংলা ভাষায় কথা বললে অন্যান্য রাজ্যে গিয়ে তাকে আক্রান্ত হতে হবে? আজকে কেন একটা ভোটার লিস্ট তৈরি করতে গেলে এরকম একটা দুরূহ অবস্থা তৈরি হবে? ভোটার লিস্ট আগে তৈরি হয়নি, নির্বাচনের আগে হয়নি, ইলেকশন কমিশন ছিল না। যখন বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু ছিলেন, তখন ইসিআই এর এই সাহস ছিল, বিজেপির এই সাহস ছিল যে 1 কোটি 1.5 কোটি লোককে ভোটার লিস্টে বার করে দেবো। এখন কি করে হচ্ছে? তাহলে আমাদের যে মর্যাদা রাজ্যের, আমাদের যে মোরালিটি, যে হায়ার পেডেস্টালে বাঙালি ছিল, সেটা নষ্ট হয়েছে। তার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সম্প্রীতি, ঐতিহ্য নষ্ট হয়েছে। এটা কোনো প্রতীকী না, এটা কোনো সততার প্রতীক না, রাজ্যের বাস্তবতা। শুধু 15 বছরই নষ্ট হয়ে গেল, তার আগে 34 বছর ধারাবাহিকতা। ভালো, তুমি এটা বলবে, তাই কেন নষ্ট হতে চাই? অ্যাওয়েকেনিং অফ ইস্ট কখন বলছি আমি? 1912 কথা বলছি। তারপরে ক্যাপিটাল শিফট হলো, আমি তো সেখান থেকে বলছি। আমি তো বলছি না, তোমরা বলো 70 বছর, 77 বছর, 34 বছর, 15 বছর। একটা শহরের স্প্যান বললাম, একটা শহরের স্প্যান বলছি। অ্যাওয়েকেনিং অফ দ্য ইস্ট, জাপানি ওকাকুরা যখন এসছিলেন, তিনি কলকাতা দেখে যে বইটা লিখেছিলেন, সেই বইটার শিরোনাম ছিল কলকাতা দেখে মনে করলাম অ্যাওয়েকেনিং অফ দ্য ইস্ট। গত শতাব্দীর গোড়ায়, এই শতাব্দীর গোড়ায় আমরা বলছিলাম যে কোন কোন শিল্প হবে, কোন কোন বিনিয়োগ হবে, সানরাইজ ইন্ডাস্ট্রি কি হবে। আবার নতুন করে লোকের আশাবাদ জেগেছিল। ইন্ডাস্ট্রিতে বিনিয়োগে আমরা 1 নম্বরে ছিলাম, দারিদ্র্য উন্মোচনে আমরা 1 নম্বর ছিলাম, আমরা শিক্ষা সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছিলাম। যারা এ রাজ্য ছেড়ে, এ দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছিল, তারা আবার নতুন করে ভাবছিল এখানে ফিরে আসি, আর এখন সবাই পরিযায়ী হচ্ছে। তাহলে 100 বছরে আমরা এগোলাম না পেছলাম? 100 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যেখানে এসছিলাম, 15 বছরে সেটা ধূলিসাৎ হলো, এটা বলছি। ভোটের বাক্স তো পরিপূর্ণ হচ্ছে না। আপনি বলছেন আন্দোলন করছেন, আপনি বলছেন সমাজকে ঐক্যবদ্ধ করছেন, আপনি বলছেন সমাজকে এবং মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছেন, ভোটের বাক্সে তো আসছে না তার প্রতিফলন। একদম ঠিক। এটা নিয়ে আমরাও ভাবিত, তোমরাও ভাবিত, যারা নির্বাচন নিয়ে কথাবার্তা বলে তারাও, যারা ভোট দেয় তারাও। আচ্ছা, দেখো, একটা ভোটার লিস্ট যদি হচ্ছে, সেটা নিয়ে কিরকম কাজটা যাচ্ছে বুঝতে পারছো? কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে টানাপোড়েন, প্রশাসকের মধ্যে, জুডিশিয়ারির মধ্যে টানাপোড়েন, ইসিআই এর সঙ্গে, সিইওর সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন, কত লোক দিশেহারা, কত লোক আত্মহত্যা করেছে, কত লোক মারা গেছে। শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এই ম্যাপিং, এবং এখন যা দাঁড়িয়েছে অ্যাডজুডিকেশন। বাম আমলের সন্ত্রাসের অভিযোগ কি তাহলে একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে? আপনি যে কর্পোরেটের কথা বলছেন, সেই জায়গায় তাহলে সেই সন্ত্রাসের অভিযোগ কি আপনি ধূলিসাৎ করে দিতে চাইছেন? তারই সঙ্গে প্রশ্ন উঠে আসে, তাহলে বামের ভোট রামে চলে যাওয়া। আপনি একটু আগে বললেন যে তৃণমূল এবং বিজেপির আতাত, এসআইআর প্রসঙ্গে বললেন, তাহলে বামের ভোট রামে যায়নি, এটা প্রমাণ করতে চাইছেন? তোমার প্রশ্নের মধ্যে 4টে উপভাগ আছে। এক হচ্ছে সন্ত্রাসকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, না, আমি কখনো বলিনি। আমি এখনো সন্ত্রাস শব্দটা ব্যবহার করিনি, আমি শুধু কর্পোরেটাইজেশন অফ ইলেকট্রাল প্রসেস বলেছি। তুমি নিজে সন্ত্রাস নিয়ে এলে। 2, আমি বলেছি না বিজেপি তৃণমূলের আঘাত, আমি বলিনি। আমি যে কেন্দ্রের শাসক দল, রাজ্যের শাসক দল, তুমি বিজেপি তৃণমূলের আঘাত নিয়ে আসলে, তোমরা এটা ভাবিত, এটা নিয়ে চিন্তিত। 3 হচ্ছে রামের ভোট বামে যাওয়া, এটাও আমি বলিনি। তোমার প্রশ্নের মধ্যে কি করে গেল? আচ্ছা, একই ব্যাপার না, এখন তো অল্টো না, এখন তো রামের ভোট বামে আসছে, এই জন্য অনেকে চিন্তিত হয়ে গেছে। এই সময় আসতে হবে, ওটা সেই সময় কথা বলছো আমার। আর 4 হচ্ছে, তাহলে এখন এসব কি অন্যদের দোষ? তা নয়,
এটা বলোনি তুমি, কিন্তু একটা জায়গা মানে মানেটা বেরিয়ে আসছে। আপনার কি ধোয়া তুলসী পাতা? একদম এটা বলেছো একদম, এটাই প্রশ্ন। ঠিক। সন্ত্রাস সিপিএম করেনি। আচ্ছা, মমতা ব্যানার্জি উঠলেন, তৃণমূল কংগ্রেস তৈরি হলো এবং যা তাদের বাড়বাড়ন্ত হলো, এটা অভিযোগের একটা কেন্দ্রবিন্দুটাই ছিল যে নির্বাচনে সন্ত্রাস, জালিয়াতি, রিগিং, সায়েন্টিফিক রিগিং, এটুকু ছিল তো। একদম। তাহলে কি ছিল কি না ছিল, তার জন্য মমতা ব্যানার্জি একটা সিরিজ অফ তদন্ত কমিটি ঘোষণা করেছেন সরকারের তরফ থেকে, সরকারি টাকায়, বিচারপতিদের বসিয়ে দিয়ে, রিটায়ার্ড বিচারপতি দিয়ে। সেই সমস্ত তদন্ত রিপোর্ট থেকে একটা কিছু বেরোলো যেগুলো তুমি বলছো তাকে সাবস্টেন্সিয়েট করার জন্য। ইতিমধ্যে আপনি হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিশেষ কি কারণ? শুধুই ভোট? না, ভোটে তারা থাকবে কি থাকবে না তখন তুমি বুঝতে পারবে, এখন তো বিস্তর আলোচনা হচ্ছে না। সে যখন তৃণমূল থেকে সাসপেন্ডেড হলো এবং তারপরে বাবরি মসজিদ তৈরি করবে, তারপরে একটা সমাবেশ করবে, তখন আমার কাজ হচ্ছে তোমাকেও বলা, ওকেও বলা, সবাইকে বলা যে দেখো আর ওই 30-70 করোনা, তৃণমূলে ছিলে হিন্দু মুসলমান করেছো, এখন তুমি যদি সেকুলার পলিটিতে আসো তাহলে টিকে থাকবে, নাহলে আমরা সবাই ঝাঁপাবো তোমার বিরুদ্ধে। তুমি যেটা করেছো সেটা ক্ষমা চাও, দুঃখ প্রকাশ করো। এটা মোহাম্মদ সেলিম বলতে পারে, এটা মমতা ব্যানার্জি বলতে পারেন না। তাহলে তুমি গত লোকসভার সময় বলতে পারতেন। দুটো রাজনীতি আলাদা। এখনো রাস্তায় বেরিয়ে গিয়ে আমি যদি চৌরাস্তায় দেখি একজন কেউ হিন্দুর নামে বা মুসলমানের নামে বিষোদ্গার করছে, ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে, আমি তাকে গিয়ে বলবো এখানে এটা চলবে না। যেমন বুদ্ধবাসীতে বলেছিলেন এখানে দাঙ্গা করতে আসলে মাথা গুড়িয়ে দেবো। শুধু এই কথা বলতে সেলিমদা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ না, আরো এই উপদেশ দিতে আরো অনেক কথা বলেছি, সব কথা এখানে বলা যায় না, কিন্তু একটা কথা তো বলেছি, শুধু তুমি বেরিয়ে আসলে কি করে হবে? তৃণমূলের মধ্যে অনেকে আছে যারা বিক্ষুব্ধ, তুমি তাদেরকে আকর্ষণ করো, বার করো। তুমি কংগ্রেসকে, তুমি আইএসএফকে, এদেরকে গালাগাল না দিয়ে তুমি চেষ্টা করো। আমি একটা লিস্ট দিতে পারি তোমাকে, তৃণমূলের মধ্যে কারা কারা বিক্ষুব্ধ আছে। ও বললো আমি জানি, তাদের সঙ্গে কথা বলো, তুমি একা থাকলে পারবে না, আর অনেকটা বের করে নিয়ে আসবে। আপনি তৃণমূল ভাঙানোর কথা বলছেন? না, বিক্ষুব্ধদের কথা বলছি। আমরা এই যে বললেন ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া বলি, কেন বলি? যারা বিক্ষুব্ধ আছে, যারা ক্ষোভ আছে, ক্ষোভের আঁচ পেলেই আমরা তাকে আরো বেশি সংগঠিত করার চেষ্টা করি। আমাকে এরপর সরাসরি জিজ্ঞেস করছি, আইএসএফ এর প্রসঙ্গ থেকে হুমায়ুন কবিরের প্রসঙ্গে আপনার বিরুদ্ধেই বারবার করে অভিযোগ উঠেছে, আপনি কি কমিউনাল তাস খেলতে চাইছেন? প্রথম কথা হচ্ছে এটা একটা সাম্প্রদায়িক কথা, এটাকে বলে ইসলামোফোবিয়া। মুসলমান দুটো নাম পেলেই হচ্ছে সাম্প্রদায়িকতার তাস, দুটো হিন্দু নাম পেলে হতো না, বুঝতে পারছো তো? এটাকে বলে ইসলামোফোবিয়া। এটা তৈরি করেছে আরএসএস, সংঘ পরিবার, ট্রাম্প, বুশ, গোটা বিশ্ব জুড়ে। লুঙ্গি পরে আছে, দাড়ি আছে, টুপি আছে, এই যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করে, ইসলামোফোবিয়া। এই যে বাংলাদেশি রোহিঙ্গা প্রতিদিন শুভেন্দু বলছে ইসলামোফোবিয়া। এই যে তুমি বলছো আমি যদি একজন কুর্মী নেতার সঙ্গে কথা বলি অ্যালাউড, আমি যদি একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণ অধ্যাপকের সাথে কথা বলি তাহলে অ্যালাউড, কিন্তু আমি যদি আলিয়া বিশ্ববিদ্যালয়ে যাই তাহলে মোহাম্মদ সেলিম সাম্প্রদায়িক রাজনীতি করছেন বিশ্ববিদ্যালয়ে। ওটা এটা হয়, এটা তোমার মধ্যে নয়, এটা আমাদের দেশভাগ, তার আগে 100-150 বছর ধরে হিন্দু পুনর্জাগরণবাদী আন্দোলন, আর এখন বিজেপি আরএসএস মার্কা রাজনীতি। আর মমতা যেমন খাল কেটে কুমিরার মতো সেটাকে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে। আগে আমি মনে করতাম আমাদের মাথা একটু পরিষ্কার আছে, কারণ রামমোহন বিদ্যাসাগরের উত্তরসূরি। এখন আমরা বুঝতে পারছি সবাই ভাগবতের অনুসারী, ভগবত গীতা নয়, মোহন ভাগবত। আপনি এত রেগে যান কেন? আপনি রেগে যান কেন? রেগে গিয়ে আপনি এত রেগে গেলেন যে কলার খোসা দেখিয়ে দিলেন কেন সেলিমদা? কলা দেখায়নি, মাইন্ডেড। তাতে কি হলো? কাউকে দেখায় অস্বস্তিকর বিষয়, অপমানজনক বিষয়। না, কাউকে দেখায়নি। কি বলছেন সেলিমদা? প্রকাশ্যে সেই ছবি ঘুরছে, আপনি এত রেগে গেলেন এবং তাতে অন্যান্য লোকেরা অপমানিত বোধ করলো। কি বলছেন? এত বিতর্কের জায়গা। বাস, এতদিন আমাকে রেগুলার লোকে বলে আপনি প্রেস কনফারেন্সে, বক্তৃতায়, টিভিতে হাসেন কেন, সিরিয়াস কথা বলেন? আমি তো হাসি কারণ আমি এনজয় করি যা করছি। আমি খুব কম রাগি, 12 বছর একবার রাগি, এবং সেজন্য লোকে আমাকে রাগায় না। আমি সেদিন বললাম যে আমি যাবো না ওই প্রোগ্রামে। আমাকে বললো না আসুন আসুন। সবাই বললো একটা ইভেন্ট হবে, তৃণমূল নাকি ছাত্র পরিষদ আমাকে ঝান্ডা দেখাবে, কালো ঝান্ডা দেখাবে, গো ব্যাক করবে। কিন্তু আমি এমনভাবে গেলাম, যাবো না ঠিক করেছিল। ওরা সব এদিক ওদিক ছত্রভঙ্গে গেছে। ওখানে আমাদের যারা ভলেন্টিয়ার ছিল, অর্গানাইজ ছিল, তারা এমন বুদ্ধিমানের কাজ করলো, তৃণমূল ছাত্র পরিষদ একটা বুদ্ধি হয় না, তাই একটু বোকা বানিয়ে দিল। আমি গেলাম, বক্তৃতা করলাম, কোনো গন্ডল করতে পারলো না। সব মিডিয়াকে ওখানে দাঁড় করিয়েছিল। আলিয়া বিশ্ববিদ্যালয় অত মিডিয়া যায় না, আন্দোলন সংগ্রামগুলো যায় না, যে একটা তো ইভেন্ট হবে আজকে। আমি ওদেরকে বললাম যে তোমরা কোনো ভিজুয়াল পেলে না, যে ভিজুয়াল গেছিলে,
আর আমার খাওয়া হয়নি। আমি তখন বললাম একটা কলা আমি করে খেয়েছি, তোমরা একটু সরো। আর জানলার কাছে মিডিয়া ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ছিল, আমি তোমরা একটু সরো, ওখানে বিন আছে, আমি বিনে ফেলবো, তোমার না থাকলে আমি যদি ফেলতে হতাম তো আরো গালার হতো, আমি তো যতটা ফেলতে পারি না। তারা কলার মোহাম্মদ সেলিম, যারা শূন্য, যাকে কেউ কোনো গুরুত্ব দেয় না, তাকে নিয়ে আলোচনা হচ্ছে, এবং সে একটা কলা খেলো না আপেল খেলো, সে কলা খোসা কোথায় ফেলবে সেটাও আজকাল খবর হয়। যে মিডিয়া গত দুটো নির্বাচনে পুরো সিপিএমকে বয়কট করেছিল, এখন সিপিএম এর কলার খোসাও সে বয়কট করতে পারছে না। বলছি সেলিমদা, কার সঙ্গে লড়ছেন? তৃণমূলের সঙ্গে, বিজেপির সঙ্গে, নাকি মিডিয়ার সঙ্গে? हम मेहनत कश इस दुनिया से जब अपना हिस्सा मांगेंगे, एक बाग नहीं, एक खेत नहीं, सारी दुनिया मांगेंगे। কমিউনিস্টরা মানে, বামপন্থীরা মানে গোটা বিশ্বের জন্য মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, আমাদের নদী নালা, জল জঙ্গল, পাহাড় পর্বত, সেই ইস্ট ক্যালকাটার হোক, তোমার গিয়ে ওয়েটল্যান্ড, সে সুন্দরবনে হোক, আর সে তিলাবনী পাহাড় হোক, আর সে আরাবলি হিলস হোক, এই সবার জন্য আমাদের লড়াই করতে হয়। এগুলো যারা লুট করছে, এগুলো যারা নিজেদের বাপের সম্পত্তি মনে করছে, পৈতৃক সম্পত্তি মনে করছে, তাদের বিরুদ্ধে লড়াই। এই জন্য নজরুল বলেছিলেন, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসি করি মুখে। সেলিমদা, আমার শেষ প্রশ্ন থাকবে। আপনি নিজেই বললেন মোহাম্মদ সেলিম শূন্য, বামেরা শূন্য, 2026 বিধানসভা নির্বাচনে সিপিএম শূন্য। আমরা বলি কমিউনিস্টদের হারাবার কিচ্ছু নেই, শৃঙ্খল ছাড়া পাওয়ার জন্য আছে গোটা বিশ্ব, পশ্চিমবঙ্গ তো বটেই সেই বিশ্বের অংশ। সেলিমদা, অনেক বিরক্ত করলাম, অনেক বিব্রত করলাম, নানান প্রশ্ন তুলে ধরলাম। সেলিমদা, আমি জানি, এবার একেবারে ব্যক্তিগত জায়গায় যাব। রোজ সকালবেলা রবীন্দ্রসঙ্গীত শোনা আপনার একটা রেগুলার হ্যাবিটের মধ্যে থাকে। রবীন্দ্রসঙ্গীত 2 লাইন আপনার মধ্যে। তুমি যেহেতু প্রতিকূলের কথা দিয়ে শুরু করেছিলে, আমি কোনো অ্যাভয়েড করি না, আমি সেটাকে আবার সেদিন আনছি, সেরকম গুরুত্বপূর্ণ ব্যাপার নয়। কিন্তু সেদিন আমি যখন প্রেস কনফারেন্স করেছিলাম, তখন সবাই আমাকে বললো, মানে আজকাল তো যেরকম হয় যে আপনি এত ব্যথিত হলেন, এত যন্ত্রণাবিদ্ধ হলেন। আমি বলেছিলাম রবীন্দ্রনাথের কথা, এটা প্রেসকে বলিনি, কাউকে বলি, তোমার কেমন বলছি, রবীন্দ্রসঙ্গীত। দুঃখ এসে আঘাত করে, তাই তো বিনা বাজে, বীণার যে সুরে ঝংকার হয়, তখনই হয় শিল্পীর মনে যখন কোনো কিছু আঘাত করে, দুঃখের যন্ত্রণা, তখন সেটাই ফুটে ওঠে, তখন শব্দ উচ্চারিত হয় না, উৎসারিত হয় হৃদয় থেকে। এটুকু বলতে পারি, আমার রিংটোন ছিল 2011-এ, যখন বামফ্রন্টের মধ্যে মিনি ফ্রন্ট হচ্ছিল আর সবাই মিলে রামধনু জোট হয়েছিল, তখন আমার রিংটোন ছিল, যদি তোর ডাক শুনে কেউ আসে না আসে তবে একলা চলো। ঠিক আছে। তারপরে 5 বছর আগে ছিল, তো জিন্দা है तो जिंदगी की जीत पे यकीन कर, अगर कहीं है स्वर्ग तो उतार ला जमीन पर। 26-এ সেটা আমি বললাম না, কোনো রিংটোন লাগাইনি, তুমি ফোন করে দেখতে পারো আমাকে, অবশ্যই মানুষ ঠিক করে দেবেন কি হবে নতুন রিংটোন বাংলার আমার। থ্যাংক ইউ সো মাচ সেলিমদা, অনেকগুলো বিষয় জানলাম, অনেক প্রশ্নের উত্তর হয়তো অধরা থেকে গেল, যার জন্য অপেক্ষা করতে হবে 2026 বিধানসভা নির্বাচন এবং তার ফলাফলের জন্য। তবে তারই সঙ্গে রাজনীতির সঙ্গে জড়িয়ে এবং না জড়িয়ে থাকা অনেকগুলো বিষয় আমরা ডিকোড করার চেষ্টা করলাম। তবে একটু অপেক্ষা করতেই হবে, কারণ বিধানসভা নির্বাচনে বামেদের অবস্থান, সিপিএম এর অবস্থান কি হয় এবং ফলাফলই বা কি হয় সেদিকে নজর থাকবে। এই সময় লাইভে রাজনীতি ডিকোড এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।